আসসালামু আলাইকুম। আদরের শিক্ষার্থীরা, কেমন আছো আপু তোমরা? আশা করি সবাই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। বাংলা করলে কি হয় আপু? যে আন্তর্জাতিক সাগর আইন। কেমন? আচ্ছা, এটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের সিলেবাসের কোর্স কোড GETH 3001 আর কোর্স টাইটেল হচ্ছে ওশানোগ্রাফি। তাহলে সমুদ্র বিদ্যার যার কোর্স কোড হচ্ছে GETH 3001, হ্যাঁ, এর একটি অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। অর্থাৎ একটা নদী সাগরকে তার সংলগ্ন বা বাকি যে স্থলভাগে যারা বসবাস করে কিভাবে ব্যবহার করবে, কেমন, যে নীতিতে ব্যবহার করবে সেই নীতিটা নিয়ে আমরা পড়াশোনা করতে চাচ্ছি। কেমন? আচ্ছা, তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? তোমরা যদি গ্লোবটাতে খেয়াল করো, এটা হচ্ছে, এগুলো হচ্ছে স্থলভাগ, তাই তো? এগুলো হচ্ছে স্থলভাগ। এই যে কালার অংশগুলো হচ্ছে স্থলভাগ, আর এই পাশের এটা হচ্ছে জলভাগ, অথবা এগুলো হচ্ছে জলভাগ। কেমন? এই যে জলভাগ, এই যে স্থলভাগ, এগুলো হচ্ছে জলভাগ। তাহলে এই যে স্থলভাগের জনগণ কিভাবে এই জলভাগটাকে ব্যবহার করবে, কি নিয়মে, এই নিয়মটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি, আন্তর্জাতিক সাগর আইন। কেমন? খুবই একটা ইন্টারেস্টিং কোর্স এবং পড়া। আমরা শুরু করি ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। কেমন? আচ্ছা, এই হচ্ছে একটা সাগরের ছবি দেওয়ার আমি চেষ্টা করেছি। এই যে একটা সাগর, আর এটা হচ্ছে তার লটা। কেমন? আচ্ছা, দেখো, মানে জাস্ট অবলিপিং করে বোঝানোর চেষ্টা করছি যে এই সাগরের নিয়মটাই হচ্ছে আমরা পড়বো আর কি। এটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। এখন দেখো আপু, যেটা বলা হলো যে শুরুতে ষোড়শ শতাব্দীতে নব আবিষ্কৃত মহাদেশগুলোতে ইউরোপীয়দের অনুসন্ধান ও উপনিবেশ স্থাপনের পর বিশ্ব সমুদ্র সকল জাতির নিকটই ব্যাপকভাবে স্বাধীন ছিল। কি বলছে কথাটা? যে মানে ইউরোপিয়ানরা যখন বিভিন্ন দেশ আবিষ্কার করলো এবং তাদের উপনিবেশ তৈরি করলো, হ্যাঁ, তারপর তখন সমুদ্র সবার জন্য স্বাধীন ছিল, ব্যাপকভাবে সব জাতির নিকটে স্বাধীন ছিল। কেমন? আচ্ছা, 1970 সাল পর্যন্ত কোন দেশের উপকূল ভাগ থেকে 3 নটিক্যাল মাইল, যেটা 3 নটিক্যাল মাইল, যেটা হচ্ছে কি 5 কিলোমিটার। কেমন? তাহলে 3 নটিক্যাল মাইল বা 5 কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল এবং এরপর এর বাইরের সম্পূর্ণ সমুদ্র অঞ্চল সকল দেশের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল। তাহলে আপু কথাটা কি বলছে শুনো। কথাটা বলছে যে এই যে স্থলভাগটা দেখতে পাচ্ছ সবাই, এই যে স্থলভাগ, কেমন, এই স্থলভাগ থেকে মাত্র 3 নটিক্যাল মাইল সাগরের দিকে, কেমন, 3 নটিক্যাল মাইল সাগরের দিকে, এই যে সাগরের দিকে মাত্র 3 নটিক্যাল মাইল, বা যেটা কিলোমিটার বললে হয় 5 কিলোমিটার অংশ ছিল ওই দেশের, এই যে দেশে হোক না কেন ওই দেশের রাষ্ট্রীয় সীমা। হ্যাঁ, আর বাকি সবটা ছিল
বাকি সব বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত। তাহলে কথাটা কি দাঁড়ালো যে 1970 সালের আগ পর্যন্ত একটি দেশের সমুদ্রের দিকে তার অধিকার ছিল 3 নটিক্যাল মাইল বা 5 কিলোমিটার, আর তারপর বাকি সবটা অংশ ছিল বাকি সারা বিশ্বের মানুষের জন্য, এবং এই নিয়মটা ছিল প্রত্যেকটা দেশের জন্য প্রযোজ্য। তাহলে কথাটা কি দাঁড়ালো, এই যে স্থলভাগ, তা এই স্থলভাগের সীমানা উপকূল থেকে 3 নটিক্যাল মাইল সাগরের দিকে হচ্ছে ওই দেশের সীমানা, আর বাকি সবটা হচ্ছে বিশ্বের অন্য দেশের জন্য উন্মুক্ত। সোজা কথা, একটা দেশের যদি সমুদ্র উপকূলবর্তী দেশ হয়, তার উপকূল থেকে 3 কিলোমিটার 3 নটিক্যাল মাইল পর্যন্ত হবে ওই দেশের সম্পত্তি, আর বাকি সবটা হচ্ছে বাকি 3 নটিক্যাল মাইলের পর বাকি সবটা হবে বিশ্বের অন্যান্য সবার জন্য উন্মুক্ত। কেমন? আচ্ছা, তাহলে দেখো এখন কি হলো কথাটা, যে 1970 সালের দিকে উপকূলের মহীপ্রান্ত কি আপু, আমি তোমাদেরকে একটু পরে পড়াচ্ছি। মহীপ্রান্ত হচ্ছে যে তার ইংলিশ হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন। এই যে কন্টিনেন্টাল মার্জিন, কেমন, মহীপ্রান্তকে বলা হয় কন্টিনেন্টাল মার্জিন, যা মহীসোপান, মহীঢাল ও মহীস্ফীতি মহীপ্রান্তের অন্তর্ভুক্ত। এই চিত্র কি বলছে কথাটা আপু? কথাটা বলছে মহীপ্রান্ত অর্থাৎ কন্টিনেন্টাল মার্জিন হচ্ছে কি কি নিয়ে গঠিত, তার আন্ডারে কে কে আছে অথবা কে কে মহীস্ফীতির অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যা হচ্ছে মহীসোপান, মহীঢাল এবং মহীস্ফীতি। তাহলে মহীসোপান, মহীঢাল এবং মহীস্ফীতি হচ্ছে মহীপ্রান্তের অন্তর্ভুক্ত। তোমরা আপু এই ছবিটা খেয়াল করো। হ্যাঁ, এটা হচ্ছে একটা ল্যান্ড। কেমন, আমরা ধরলাম এই ছবিতে, খেয়াল করো, এই ছবিতে এটা হচ্ছে ল্যান্ড। কেমন, ল্যান্ড থেকে আমি সাগরের দিকে যাচ্ছি, ল্যান্ড থেকে আমি সাগরের দিকে যাচ্ছি, বা কেউ ল্যান্ড থেকে সাগরের দিকে যাচ্ছে। কেমন, তাহলে এইটা হচ্ছে ল্যান্ড। তাহলে এই ছবিতে খেয়াল করো আপু, এটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ড থেকে এটা হচ্ছে এই যে দেখো ল্যান্ড, এই যে ল্যান্ড, এটা হচ্ছে সাগর, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে উপকূল রেখা। কেমন, তাহলে উপকূল রেখা থেকে এই যে অগভীর অংশটা, কেমন, এটাকে বলা হয় কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান। এই যেটাকে বলা হয় মহীসোপান, অনেক অগভীর, অর্থাৎ যে অংশটা উপকূল থেকে সাগরের দিকে চলে গিয়েছে কিন্তু অগভীর। এটা আমি বর্ণনা তোমাদের পরে পড়াবো। হ্যাঁ, তাহলে এই অংশটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান। কেমন আপু? তাহলে একটা গেল মহীসোপান, তাহলে 1 নম্বর হচ্ছে সে কি তার অন্তর্ভুক্ত কি, প্রথমটা হচ্ছে মহীসোপান। দ্বিতীয় দেখো, এটা সাগরের বৈশিষ্ট্য, মহীসোপানের পর কি হয় জানো? মহীসোপানের পর সাগর হঠাৎ করে নিচের দিকে নেমে যায়। তাহলে ঢালটা খুব বেশি হয়। কেমন, দেখো এই যে ঢালটা খুব বেশি, আর মহীসোপানের ঢালটা কিন্তু খুব কম, দেখো এই যে অনেক কম ঢাল, কিন্তু ঢালে কিন্তু ঢাল অনেক বেশি। তাহলে কি পেলাম আমরা পেলাম মহীসোপান, তারপরে পেলাম আমরা মহীঢাল, আর বাকি দেখো ঢালটা কমে গিয়ে কি হচ্ছে, যে কন্টিনেন্টাল রাইজ বা তাকে বলা হয় মহীস্ফীতি, ক্রমান্বয়ে আস্তে আস্তে কিন্তু কমে যায় ঢালটা। তাহলে এই যে কমে যায়, হ্যাঁ, এবং কমে গিয়ে দেখো এরপরে কিন্তু সে একবারে প্লেন হয়ে যায়। তাহলে প্লেনের আগ পর্যন্ত, অর্থাৎ কন্টিনেন্টাল স্লোপের থেকে ঢালটা কমে 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 কি যার পর সে একবারে প্লেন হয়ে যায়, প্লেন হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় কন্টিনেন্টাল রাইজ বা মহীস্ফীতি। কেমন, তাহলে এই
তিনটা অংশ, কন্টিনেন্টাল রাইজ, কন্টিনেন্টাল স্লোপ এবং কন্টিনেন্টাল শেলফ। বাংলা করলে হয় মহীসোপান, মহীঢাল আর মহীস্ফীতি। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে মহীস্ফীতি, এটা হচ্ছে মহীঢাল আর এটা হচ্ছে মহীসোপান। এই তিনটা অংশের একটা নাম হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন। দেখো আপু এখান থেকে শুরু করে যে উপকূল রেখা থেকে শুরু করে একবারে কন্টিনেন্টাল রাইজের শেষ মানে শেষ পর্যন্ত এই যে জায়গাটা, এটাকে বলা হয় মহী প্রান্ত। কেমন? তাহলে মহী কন্টিনেন্টাল মার্জিন হচ্ছে কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল স্লোপ এবং কন্টিনেন্টাল রাইজ। বাংলা করলে হয় মহীসোপান, মহীঢাল এবং মহীস্ফীতি। কেমন? তাহলে এটাই বললো যে তাহলে কি হচ্ছে যে আমরা যদি দেখি যে এই হচ্ছে দেখো তোমরা, এই হচ্ছে ধরি যদি আমরা এই হচ্ছে একটা দেশ। কেমন? তা আমি যদি সাগরের দিকে যাই, তো সাগরের দিকে গেলে কি হচ্ছে, যেখানে তিনটা অংশ মেইনলি কি হচ্ছে মহীসোপান, মহীঢাল এবং মহীস্ফীতি, এই তিনটা অংশ নিয়ে হচ্ছে কন্টিনেন্টাল মার্জিন বা মহী প্রান্ত। কেমন? তাহলে এই যে মহী প্রান্ত, দেখো মহী প্রান্ততে কি হচ্ছে, প্রান্ততে হচ্ছে যে 1970 সালের দিকে উপকূলের মহী প্রান্তে, ক্লিয়ার করতে পারলাম আমি, মহী প্রান্ত মানে মহীসোপান, মহীঢাল এবং মহীস্ফীতিতে, হ্যাঁ, ব্যাপক পরিমাণে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কার ও গভীর সমুদ্রের তলদেশে বিভিন্ন মূল্যবান ধাতব সমৃদ্ধ ম্যাঙ্গানিজ গুটিকার সন্ধান পাওয়া যায়। ঠিক আছে আপু? আগে তো ছিল মাত্র 3 নটিক্যাল মাইল, তাই না? 3 নটিক্যাল মাইল ছিল এই দেশটার সমুদ্রের দিকে তার অধিকার, তাই না? এখন তো তার বাইরে পাওয়া যাচ্ছে কি ব্যাপক পরিমাণে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, মূল্যবান ম্যাঙ্গানিজ গুটিকা, আরো অনেক অনেক সম্পদ, তাই না? আর আমরা জানি মৎস্য সম্পদ তো একবার অনেক দূর পর্যন্ত মহাদেশের দিকে চলে আসে। তাহলে সন্ধান পাওয়া গেল, তাহলে যে দেশের পাশে সন্ধান পাওয়া গেল সে তো একটা নিয়ম নীতি চাইবে, তাই না? যে আমি কতটুকু পর্যন্ত আমি আমার অধিকারটাকে খাটাতে পারবো, অথবা অধিকারটাকে আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে আপু? তাহলে আমি তো শুধুমাত্র এতদিন আমার ছিল কন্টিনেন্ট টেরিটোরিয়াল সি পর্যন্ত, অর্থাৎ 3 নটিক্যাল মাইল পর্যন্ত। এখন তো তার বাইরে এগুলো পাওয়া যাচ্ছে, তাহলে এগুলি কে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে? কেমন? এটা নিয়ে আবার কিছু প্রশ্ন জাগলো। এই প্রশ্নগুলো সমাধানই হচ্ছে সমুদ্র আইন। কেমন? আচ্ছা, দেখো একটু মন দিয়ে শুনে এবং পড়াশোনা করে খুব ভালো লাগবে আপু, নিজেকে জানতে পারবে, নিজের অধিকারটা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ফলে কি হচ্ছে, ফলে ক্রমবর্ধমান জাতীয় স্বার্থে সমুদ্রের রাষ্ট্রীয় সীমার ধারণা। রাষ্ট্রীয় সীমা কি ছিল আপু? যে উপকূল থেকে মাত্র 3 নটিক্যাল মাইল বা 5 কিলোমিটার পর্যন্ত কোন একটা রাষ্ট্রের অধিকারে থাকবে। কেমন? তাহলে এই যে ধারণা, এই ধারণা প্রতিবাদ ও প্রতিরোধের সম্মুখীন হয়, অর্থ কিনা এই ধারণাটা মানা যাচ্ছিল না। কেমন? আচ্ছা, ফলে কি হলো, যার জন্যে সমুদ্র সম্পদ অনুসন্ধান, আহরণ ও বিনিয়োগে এ সকল খনিজ ও প্রাকৃতিক সম্পদের বৈধ মালিকানার প্রশ্নে নানাবিধ অসুবিধার সৃষ্টি হয়। যেটা আমি বললাম যে একটা দেশের টেরিটোরিয়াল রাষ্ট্রীয় সীমা এর বাইরে যে মহীসোপান, মহীঢাল, মহীস্ফীতিতে অর্থাৎ কন্টিনেন্টাল মার্জিনে, কন্টিনেন্টাল মার্জিনে যে সম্পদগুলি পাওয়া যাচ্ছে, তাহলে এগুলির কি হবে? তাহলে আগের ধারণা তো টিকলো না, অর্থাৎ 3 নটিক্যাল মাইল পর্যন্ত তো হচ্ছে না। তাহলে তখন কি নিয়মে এই সম্পদগুলো আহরণ করা হবে, কিভাবে করা হবে, সমস্যা দেখা দিলে কি করা যাবে, কে এটা সমাধান দিবে, কোন প্রতিষ্ঠান এই কাজটা করবে, কোন প্রতিষ্ঠান কি ধরনের কাজ করবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা মানুষের মাথায় চলে আসলো। তারপর আর কি হলো, ক্রমবর্ধমান জনসংখ্যার বহুবিধ চাহিদা মেটানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ সমুদ্র সম্পদের অনুসন্ধান ও আহরণের প্রতি গুরুত্ব দিতে শুরু করে। স্বাভাবিক, যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, হ্যাঁ, এবং এই বৃদ্ধির জন্য মানুষ সাগরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা শুরু করলো। তার সাথে আরেকটা জিনিস কি হলো দেখো,
তার সাথে সাথে বিভিন্ন উন্নত দেশ সমুদ্র সম্পদের ব্যবহারের নিমিত্তে নানা প্রকারের প্রযুক্তি আবিষ্কার করে। একে তো চাহিদা তৈরি হলো অতিরিক্ত সম্পদের, তারপর আবার করলো কি, স্বাভাবিকভাবে উন্নত দেশ কিভাবে সমুদ্র থেকে সম্পদগুলো আহরণ করা যায় তার বিভিন্ন ধরনের প্রযুক্তির উদ্ভাবন করলো। কেমন? এমন একটা পরিস্থিতিতে কি হলো, এ পরিস্থিতিতে সমুদ্র এবং সমুদ্র তলদেশের অধিকার নিরূপণের জন্য একটি নীতিগত কাঠামো জরুরি হয়ে পড়েছিল। স্বাভাবিক, একটা আইন আমার লাগবে, কতটুকু পর্যন্ত আমি আমার অধিকারটাকে ব্যবহার করতে পারবো, অথবা কতটুকু পর্যন্ত আমার অধিকার। কেমন? আচ্ছা, এরই ধারাবাহিকতায় 1930 সাল থেকে নানা পরিবর্তনের মাধ্যমে জ্যামাইকাতে 10 ডিসেম্বর 1982 কি থার্ড ইউএন কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি, হ্যাঁ এটা বলা হয় আনক্লোজ 3, এ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়। তাহলে কি করল কথাটা, তাহলে এই যে সমস্যাগুলি তৈরি হলো, হ্যাঁ এই সমস্যাগুলি তৈরি হওয়ার কারণে সবগুলো আলোচনা সমালোচনা দীর্ঘদিন ধরে, কিন্তু এটা অনেকদিন কিন্তু চলছিল। হ্যাঁ 1970 সাল থেকে, যদিও আমরা মনে করি 70 সাল থেকে 1982 সাল খুব কম সময়, কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছিল। তাহলে চলে আসার পর 1930 সালে সে একটা মোটামুটি একটা তার কাঠামো দাঁড় করায়। হ্যাঁ তারপর তিনটা যে থার্ড বলা আছে, দেখুন আপু, যে 1982 সালে 10 ডিসেম্বর 1982 সালে থার্ড ইউএন কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি আনক্লোজ 3, কিন্তু আনক্লোজ 1, 2, 3 পর্যন্ত আছে। তাহলে আনক্লোজ 1, আনক্লোজ 2, আনক্লোজ 3, অর্থাৎ 3 হচ্ছে আনক্লোজ 3 হচ্ছে 1, 2, 3 পরিসমাপ্তি বা পরিপূর্ণ রূপটা, তাই তো? এর জন্য এখানে 1, 2, 3, 1, 2 বলা হলো না, কিন্তু 1, 2 নিয়ে কিন্তু 1, 2, 3। কেমন? তাহলে কি হচ্ছে 1930 সাল থেকে নানা পরিবর্তনের মাধ্যমে জ্যামাইকাতে 10 ডিসেম্বর 1982 সালে হ্যাঁ এই সমুদ্র আইন স্বাক্ষরিত হয়। তাহলে আমরা একটু জানি যে ইতিহাসটা কি, যদি আমাদের ইতিহাসটা জানার জন্য জানা যে কত সাল থেকে আমরা সমুদ্রকে কতটুকু পর্যন্ত স্বাধীনভাবে ব্যবহার করতে পারছি। কেমন? একটু দেখো, আমরা ছবিটি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখো, the treaty law and the law of the sea। দেখো আপু, এই যে কনফারেন্স হচ্ছে, তাহলে 1930 সালে কি হচ্ছে, লিগ অফ নেশনস কোডিফিকেশন কনফারেন্স। তাহলে কি হলো, 1983 সালে হলো লিগ অফ নেশনস কোডিফিকেশন কনফারেন্স। তারপরে হচ্ছে 1958 সালে the first UN conference on the law of the sea। তাহলে 1958 সালে হচ্ছে প্রথম the first UN conference on the on the law of the sea, 1958 সালে। তারপর গেল কি আপু, দেখো 1960 সালে 1960 the second UN conference on the law of the sea। তাহলে 1958 সালে ছিল ফার্স্ট, 1960 সালে ছিল সেকেন্ড, এন্ড লাস্ট ছিল কি 1973 to 1982 the third UN conference on the law of the sea, যেটা হচ্ছে আনক্লোজ নামে পরিচিত। তাহলে মোট কথা কি দাঁড়ালো, 1930 ছিল লিগ অফ নেশনস কোডিফিকেশন কনফারেন্স, 1958 the first UN conference on the law of the sea, 1960 ছিল the second UN conference on the law of the sea, and third কিছুটা ডিউরেশন ছিল 1973 থেকে 1982 ছিল the third UN conference on the law of the sea। তাহলে এতগুলো অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, কর্মসূচি, আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, সুবিধা অসুবিধা সবগুলো অ্যানালাইসিস করে কি হলো, 1982 সালের 10 ডিসেম্বর স্বাক্ষরিত হয় কি ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি বা আন্তর্জাতিক সাগর আইন, যেটা হচ্ছে জ্যামাইকাতে। তাহলে কথা থেকে দাঁড়ালো আপু, কথা হচ্ছে 1982 সালের 10 ডিসেম্বর জ্যামাইকাতে আন্তর্জাতিক সমুদ্র আইন স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে কথা। কেমন? আচ্ছা, স্বাক্ষরিত হলো। এখন দেখো কি পর্যায়ে কিভাবে স্বাক্ষরিত হলো।
তাহলে তাই বলা যায় 1930 সালের লিগ অফ নেশনস নোটিফিকেশন এবং 1982 সালের থার্ড ইউএন কনফারেন্স অফ দ্য ল অফ সি হলো সমুদ্র আইনের ভিত্তি, যেটা এখন আমি এতক্ষণ তোমাদেরকে বললাম। তাহলে 1930 সালের লিগ অফ নেশনস কোডিফিকেশন এবং বাকি তিনটা হচ্ছে 1, 2, 3 ইউএন কনফারেন্স অন দ্য ল অফ দ্য সি। তাহলে এই দুইটা আইনই হচ্ছে সমুদ্র আইনের ভিত্তি। একটু মনে রেখে পড়বে, খুব মজা পাবে না তুমি, তো আমরা আমাদের সমুদ্রের অধিকার সম্বন্ধে জানতে পারবো। এই আইনে 320টি অনুচ্ছেদ অর্থাৎ 320টি আর্টিকেল আছে। চিন্তা করতে পারো আপু, 320টা আর্টিকেল, 17টি অংশ, পার্টস 17টি অংশ এবং 9টি ক্রোড়পত্র, যে বলে অ্যানেক্সার্স বলা হয়, যেটা হচ্ছে কি যে পরিশিষ্ট। হ্যাঁ, তাহলে 9টি ক্রোড়পত্র। তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে কয়টি অনুচ্ছেদ, কয়টি অংশ, কয়টি অ্যানেক্সার আছে, তখন বলবে যে 320টি অনুচ্ছেদ, 17টি অংশ, 9টি ক্রোড়পত্র বা হচ্ছে পরিশিষ্ট, কেমন, বা অ্যানেক্সার্স, কেমন। আচ্ছা, এই আইনে বিশ্ব সমুদ্রে রাষ্ট্রীয় বিধি সম্বন্ধীয় নির্দেশিকা, তাহলে কি কি আছে আপু এই আইনে? তাহলে রাষ্ট্রীয় বিধি সম্বন্ধীয় নির্দেশিকা, সমুদ্রাঞ্চলের সংজ্ঞাসমূহ, অর্থাৎ কোন কোন জায়গাটার কি কি নাম। আমি একটু বললাম যে মহিষেবান, মহিডাল, মহিস্ফীতি, আরো অনেক অনেক নাম কিন্তু আছে সাগরের বিভিন্ন ভূমিরূপের মধ্যে, এগুলোর নামকরণ বা সংজ্ঞা। সীমানা নির্ধারণ, আইন কানুন, বিবাদ বিতর্কের মীমাংসা জন্য প্রয়োজনীয় বৈধ কর্তব্য দায়িত্ব সম্বন্ধীয় সংস্থার নাম উল্লেখ রয়েছে। তাহলে এই যে 320টি অনুচ্ছেদ, 17টি অংশ, 9টি ক্রোড়পত্র যে আছে এই আইনটার মধ্যে, এদের কাজটা কি থাকবে? এদের কাজ হবে বিশ্ব সমুদ্রের রাষ্ট্রীয় বিধি সম্বন্ধীয় নির্দেশিকা, সমুদ্রাঞ্চলের সংজ্ঞাসমূহ, সীমানা নির্ধারণের আইন কানুন, বিবাদ বিতর্কের মীমাংসার জন্য প্রয়োজনীয় বৈধ কর্তব্য দায়িত্ব সম্বন্ধীয় সংস্থার নাম, অর্থাৎ কারা হ্যাঁ কোনো সমস্যা হলে তার সমাধান দিবে। অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের এখন যে স্বাভাবিক পরিস্থিতি, যদি তার সাথে কোনো অস্বাভাবিক পরিস্থিতি যোগ হয়, তাহলে ওই পরিস্থিতিতে কি করতে হবে, এরা এই কাজটা সমাধান দিবে। তাহলে এদের এই ধরনের সংস্থার নাম উল্লেখ রয়েছে এই আইনে। তাহলে মোট কথা হচ্ছে যে এ আইনে রাষ্ট্রীয় বিধি সম্বন্ধীয় নির্দেশিকা, সমুদ্রাঞ্চলের সংজ্ঞাসমূহ, সীমানা নির্ধারণের আইন কানুন, বিবাদ বিতর্কে হলে কে সমাধান দিবেন, কে মীমাংসা দিবেন, কোন সংস্থা, এদের নাম উল্লেখ করা আছে। কেমন? এখন হচ্ছে উদ্দেশ্য। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম মূলত এগুলো তো উদ্দেশ্য। তাহলে যদি আমরা লিখিতভাবে বলি তাহলে উদ্দেশ্যগুলি কি কি আইনটার? তাহলে এই আইনটার উদ্দেশ্যগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য করা। এই আইনের মাধ্যমে সমুদ্রের মধ্যে ব্যবসা বাণিজ্য করা। তারপরে হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ। তাহলে আমি কতটুকু স্থান পর্যন্ত আমি প্রাকৃতিক সম্পদটাকে আহরণ করতে পারবো, অর্থাৎ আমার সীমা কতটুকু পর্যন্ত। হ্যাঁ, আর হচ্ছে পরিবহন, কেমন, আর হচ্ছে পরিবহন, কিভাবে আমি আমার কোন জায়গা দিয়ে কি নিয়মে আমি আমার মাল পরিবহন কর্তা তৈরি করবো বা বেছে নিবো, ওটা যাবো আর কি, পরিবহন কর্তা আমার হবে। যেমন ধরো প্রণালীর ভিতর সংকীর্ণ থাকে না প্রণালী, তো প্রণালীর ভিতর দিয়ে যখন কোনো একটা জাহাজ পাস করে, তাহলে সে কিভাবে পাস করবে, উন্মুক্ত সাগরে যখন সে যায় তখন সে কিভাবে পার হবে, কেমন, অর্থাৎ কোন একটা রাষ্ট্রে যখন সে নোঙ্গর করবে, একটা জাহাজ কিভাবে সে নোঙ্গর করবে, কেমন, যে দেশটা হচ্ছে ল্যান্ড লক, অর্থাৎ যার কোনো সমুদ্র নাই, তাহলে সে তার পার্শ্ববর্তী দেশে সমুদ্রকে কিভাবে ইউজ করবে, কোন পথে ইউজ করবে। তাহলে এটা ওগুলো হচ্ছে পরিবহন পথ,
অর্থাৎ কোন পথে মালামালগুলো পরিবাহিত হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য আমি কিভাবে করব, তারপর হচ্ছে আমি কোন কোন জায়গা থেকে আমার যে অধিকার, যে আমি অতটুকুন পর্যন্ত সাগরের সম্পদগুলি আমি আহরণ করতে পারবো, আর হচ্ছে আমি কোন পথে আমার বাণিজ্য বস্তু দ্রব্যসমূহকে পরিবাহিত করতে পারবো। কেমন? তাহলে এই মেইনলি 3টা হচ্ছে এই নীতির উদ্দেশ্য। খুব মজা না আপু? আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো যে উপরোক্ত উদ্দেশ্যগুলো সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায় সমুদ্র আইন প্রণয়ন করেন। কেমন করলেন যেটা হচ্ছে কি আমরা এতক্ষণ ধরে পড়লাম 1930 এবং 1982 সালের কেমন ইউএন কনফারেন্সের যে আনক্লোজ, এই দুটো আইনের মাধ্যমে হ্যাঁ করার পরে ওনারা বললেন কি যে আন্তর্জাতিকভাবে সমুদ্রকে কয়েকটি চিহ্নিত অঞ্চলে ভাগ করেন বা ভাগ করা যায় যথা। তাহলে এই যে আইন, এই আইনের বলে বা এই আইন দ্বারা আন্তর্জাতিক সমুদ্রকে কয়টি চিহ্নিত অঞ্চলে ভাগ করা যায়। দেখো 1 নম্বরটা হচ্ছে সমুদ্র তটরেখা বা বেজ লাইন। 1 নম্বর আমি তোমাকে ম্যাপের মাধ্যমে দেখাবো একটু পরেই। তারপর হচ্ছে রাষ্ট্রীয় জলসীমা বা ইনল্যান্ড অর ইন্টারনাল ওয়াটার, যেটা হচ্ছে একটা দেশের স্থলভাগের ভিতরের যে পানি সেটাকে বলা হবে ইনল্যান্ড বা ইন্টারনাল ওয়াটার, রাষ্ট্রীয় জলসীমা। উপকূলবর্তী অঞ্চল বা টেরিটোরিয়াল সি, উপকূলবর্তী অঞ্চল বা টেরিটোরিয়াল সি। 4 হচ্ছে নিকটস্থ বা সংলগ্ন অঞ্চল, কন্টিগিউয়াস। তোমরা কখনো জিউয়াস বলবে না, কন্টিগিউয়াস। তাহলে কি হচ্ছে নিকটস্থ বা সংলগ্ন অঞ্চল, কন্টিগিউনাস জোন, কন্টিগিউনাস অথবা কন্টিগিউয়াস বলা যায়, কিন্তু বলতে হবে কন্টিগিউয়াস জোন। কেমন? আচ্ছা, কন্টিগিউয়াস জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তাহলে 5 হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। 6 হচ্ছে মুক্ত সাগর বা হাই সি, 6 হচ্ছে মুক্ত সাগর বা হাই সি। 7 নম্বর হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। তাহলে এই 7টি অঞ্চলে ভাগ করা যায় একটি সমুদ্র উপকূল থেকে সাগরের দিকে অংশটাকে। কেমন? আচ্ছা, তাহলে আমরা ছবিটা দেখি, কি দেখি আমরা, তোমরা দেখতে পাচ্ছ? তোমরা এই ছবিটার সাথে সাথে এই গ্লোবটাকে তোমরা নিয়ে বসবে। কেমন? দেখো এটা কি কোন মহাদেশ আপু? এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, তাই তো? তাহলে আগে কি ছিল যে 3 নটিক্যাল মাইল পর্যন্ত তার এই অস্ট্রেলিয়ার অধিকার ছিল, আর বাকি যে সবটা তার চারিদিকে এখানে কিন্তু সারা বিশ্বে অর্থাৎ বাকি মানুষদের পূর্ণ অধিকার ছিল। অর্থাৎ এখানকার একজন লোক এখানে এসে সম্পদ আহরণ করলে কিছু বলার ছিল না। কেমন? যখন 1970 সালে কন্টিনেন্টাল মার্জিনে অর্থাৎ মহিস্ফীতিতে মহিপ্রান্ত মানে হচ্ছে এই জায়গাটা তো নাকি এই জায়গাটা তো প্রচুর পরিমাণে তেল, গ্যাস, ম্যাঙ্গানিজ গুটিকা আর মাছ তো আছে, মাছ, শৈবাল, যে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ যখন আবিষ্কৃত হলো এবং উন্নত দেশগুলি কি করলো, এই সম্পদগুলি আহরণের পন্থা আবিষ্কার করলো। তখন হচ্ছে কি যে আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সমুদ্র আইন পাশ হয় এবং এই পাশের মাধ্যমে এই জায়গাটাকে 7টা অঞ্চলে ভাগ করা হয়। কেমন? তাহলে তার প্রথম ভাগটা হচ্ছে দেখো আমি আবার বলছি, প্রথম ভাগটা হচ্ছে তটরেখা বা বেজ লাইন। তাহলে তটরেখা বা বেজ লাইন, এই যে ধরো এই একটা দেশ, এটা হচ্ছে ল্যান্ড না,
এই যে ইন্টারনাল, এটা হচ্ছে ইনল্যান্ড আর এটা হচ্ছে সি বা সাগর। তাহলে এই যে সীমানাটা, এই সীমানাটাকে বলা হয় তটরেখা। এটা হচ্ছে এই যে বেজ লাইন। কেমন? আচ্ছা, তারপর কি আপু? ইনল্যান্ড ওয়াটার অর ইন্টারনাল ওয়াটার। তাহলে দেখো ইনল্যান্ড ওয়াটার কি, তাহলে এই যে তটরেখার এই পাশে যে পানি আছে, যে ল্যান্ডের মধ্যে যে পানি আছে, নদী, হ্রদ, পুকুর, ডুবা, খালবিল, এটা বলা হয় ইন্টারনাল ওয়াটার। তাহলে প্রথম শুরু হচ্ছে ইন্টারনাল ওয়াটার, প্রথমে যেমন বেজ সীমারেখা ধরি, তার এই পাশে হচ্ছে ইন্টারনাল ওয়াটার বা ইনল্যান্ড ওয়াটার। এটা হচ্ছে তটরেখা, বেজ লাইন। এটা হচ্ছে বেজ লাইন। তারপর হচ্ছে কি আপু? উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ উপকূলের পাশে যে অঞ্চলটা, এটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল বা টেরিটোরিয়াল সি। এই যা, এটা হচ্ছে টেরিটোরিয়াল সি। কেমন? তারপর হচ্ছে নিকটস্থ বা সংলগ্ন অঞ্চল, কন্টিগিউয়াস জোন। কন্টিগিউয়াস জোন দেখো কোনটা আপু? এটা কন্টিগিউয়াস জোন। কেমন? তারপর হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। দেখো এই যে এটা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটুকু বলা হবে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তারপরে হচ্ছে মুক্ত সাগর, যেটা সবার জন্য উন্মুক্ত, সেটা হচ্ছে এটা হাইসি, যেটা হচ্ছে হাইসি। কেমন? আচ্ছা, আর সবার লাস্টে হচ্ছে কি? সবার লাস্টে হচ্ছে মহীসোপান। তাহলে দেখো মহীসোপান কোনটা আপু? এই যে কন্টিনেন্টাল শেলফ, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। তাহলে ইনল্যান্ড ওয়াটার, টেরিটোরিয়াল সি, কন্টিগিউয়াস জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, হাই সি এন্ড কন্টিনেন্টাল শেলফ, এভাবে 7টা অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে আজকে আমাদের অতটুকুন পর্যন্ত। আগামী ক্লাসে আমরা আবার এই 7টার ব্যাখ্যা তোমাদেরকে পড়াবো। কেমন? তাহলে জন্য ক্লাসটা আমাকে ছোট করতে হয়েছে, কেমন, হাফ করতে হয়েছে। হ্যাঁ, তাহলে আপু আমরা তো এতক্ষণ সংক্ষেপে কি জানলাম? যে 16শো শতাব্দীতে যখন ইউরোপিয়ান দেশগুলো বিভিন্ন দেশ আবিষ্কারের ফলে উপনিবেশ স্থাপন করে, ওই পর্যন্ত তখন তারা সমুদ্রের দিকে ওই দেশের 3 নটিক্যাল মাইল পর্যন্ত অধিকার ছিল। আচ্ছা, পরবর্তীতে 1970 সালের দিকে যে 3 কিলোমিটার নটিক্যাল মাইলের বাইরে যে অঞ্চলগুলিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, প্রাকৃতিক গ্যাস, মৎস্য সম্পদ আহরণ করার সুযোগ তৈরি হলো, তখন দ্বন্দ্ব দেখা দিল কিভাবে এগুলো কোন দেশ কিভাবে আহরণ করবে। এই আহরণ করতে গিয়ে তৈরি হলো সমুদ্র আইন, যেটা 1982 সালের 10 ডিসেম্বর জ্যামাইকাতে যে কনফারেন্সটা হলো, ওই কনফারেন্সে স্বাক্ষরিত হয়। এবং এই যে আইনটা স্বাক্ষরিত হয়, তার 3টা উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, একটা হচ্ছে পরিবহন, আর একটা হচ্ছে প্রাকৃতিক খনিজ সম্পদ আহরণ। তাহলে এই 3টা উদ্দেশ্যকে সামনে রেখে এই আইনে, এবং তার আরো কিছু কাজ ছিল। কি কাজ? এই আইনটাকে আবার আরো বলছিল যে বিভিন্ন অঞ্চলের সংজ্ঞা, বিধান, বিধি নিষেধ, তারপরে হচ্ছে যে কোন সমস্যা দেখা দিলে কি সমস্যা হবে, এই সবকিছু যে লিখিত রূপ, তার 3টা 20টা ছিল আর্টিকেল। কেমন? 9টা ছিল প্রপত্র, আর 17টা অংশ নিয়ে এই আইনটা ছিল। এবং এই আইনে বিশ্ব সাগরকে 7টি অঞ্চলে বিভক্ত করে। একটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটার, একটা হচ্ছে টেরিটোরিয়াল সি, একটা হচ্ছে কন্টিগিউয়াস জোন, একটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, একটা হচ্ছে হাই সি, আর একটা হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। খেয়াল রাখবো আপু, এই সবগুলো কিন্তু পানি। এই কন্টিনেন্টাল শেলফ ছাড়া বাকি সবগুলো কিন্তু পানিকে বলা হয়, পানি বোঝানো হয়েছে। কিন্তু যখন কন্টিনেন্টাল শেলফ আমরা বলবো, তখন কিন্তু সেটা হচ্ছে আবার মাটি।
তাহলে আপু আজকে এ পর্যন্ত, তোমাদের সাথে আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ এই টপিকটার বা এই আইনটার বাকি অংশটা নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। অতটুকুন পর্যন্ত তোমরা বাসায় পড়বে, না বুঝলে বারবার চর্চা করবে, বারবার খেয়াল করবে। হ্যাঁ, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে অশেষ ধন্যবাদ।